ইন্ডিয়া এবং সমগ্র ইস্ট এশিয়ার প্রোডাক্টসের যেমন সিল্ক, কটন, বেশি করে বিশেষ করে স্পাইসেস এবং বিভিন্ন রকমের মূল্যবান পাথর, এই জিনিসগুলো ইউরোপিয়ান মার্কেটে ব্যাপক ডিমান্ড ছিল। সেই ডিমান্ড থাকার কারণে ইন্ডিয়া বা ইস্ট এশিয়ার সঙ্গে ইউরোপিয়ানদের ব্যবসা বহুদিন ধরেই চলছে। কিন্তু যে রুটে ব্যবসাটা চলতো সেই রুট অটোম্যান এম্পায়ার মানে এখনকার যেটা টার্কি, তারা সেই রুটটাকে কবজা করে বা বন্ধ করে দেয়। এবং তারপরেই সমুদ্র পথে সি ভয়েসের মাধ্যমে কিভাবে ইন্ডিয়াতে আসা যায় বা ইস্ট এশিয়ার রাস্তা কিভাবে খুঁজে বার করা যায়, তার জন্য ইউরোপিয়ান কান্ট্রি যেমন স্পেন, পর্তুগাল, তারপর তোমার ডাচ মানে নেদারল্যান্ডস, এদের কিছু নেভিগেটার্সরা, এদের কোম্পানি, এদের গভর্নমেন্ট নতুন ট্রেড রুট খোঁজার জন্য কিছু কিছু নেভিগেটার্সদের স্পন্সর করতে শুরু। এবং এই নেভিগেটার্সরা তখন কি করে, তখন বিভিন্ন জায়গায় তারা সমুদ্র যাত্রার মাধ্যমে বিভিন্ন জায়গায় তারা খুঁজে বার করার চেষ্টা করে যে ইন্ডিয়া বা ইস্ট এশিয়াতে কিভাবে তারা আসতে পারে। তো এইভাবে প্রথমে 1467 খ্রিস্টাব্দে, 1487 খ্রিস্টাব্দে বার্থালোমিউ দিয়াজ কেপ অফ গুড হোপ বলে একটা জায়গার আবিষ্কার করে। এই কেপ অফ গুড হোপ হচ্ছে আফ্রিকায়। সে তখন কেপ অফ গুড হোপ আবিষ্কার করার পরে সে তখন বলে এটাই ইন্ডিয়া। কিন্তু কিছুদিন পরে এই ভুল সংশোধিত হয়। তার মাঝখানে 1400 মানে 1494-এ কলম্বাস ছিলেন স্পেনের একজন নেভিগেটর। কলম্বাস আবিষ্কার করে ফেলে, মানে ওই ইন্ডিয়ার রাস্তা খোঁজার জন্যই বেরোয় এবং বেরিয়ে সে আবিষ্কার করে ফেলে আমেরিকা। এটা তো গেল ওখানকার হিসেব। তাহলে ইন্ডিয়াতে প্রথম কি আসলো? ইন্ডিয়ার রাস্তা খুঁজে বার করে প্রথম সে হচ্ছে ভাস্কো ডা গামা। ভাস্কো ডি গামা, যে ছিলেন পর্তুগিজ একজন নাবিক বা পর্তুগিজ নেভিগেটর। তিনি 1498-এ ওই সেই সেম রাস্তা কেপ অফ গুড হোপ হয়ে ইন্ডিয়ার কালিকাট, কোচিনে যেটা অবস্থিত, গুজরাটের একটা উপকূল, গুজরাটের একটা ছোট্ট উপকূল, মানে গুজরাটের শহর একটা কোচিন, সেখানকার মানে গুজরাটের বন্দর উপকূল যেটাকে বলে, সেই জায়গাটাতে কালিকট বলে একটা জায়গা, সেই জায়গায় তিনি এসে উপস্থিত হন। কার সাহায্যে তিনি আসেন? না, তার পাইলট ছিলেন, তিনি 3টে জাহাজ নিয়ে এসেছিলেন। তার পাইলট ছিলেন একজন গুজরাটি, তার নাম ছিল আব্দুল মজিদ। ঠিক আছে? এই আব্দুল মজিদের সাহায্যেই তিনি গুজরাটের কালিকট বন্দরে এসে পৌঁছায়। সেই সময় কালিকট বন্দর মানে ওই গুজরাটের ওই জায়গাটা রাজা ছিলেন, মানে শাসক ছিলেন জ্যামোরিন। জ্যামোরিন ভাস্কো ডা গামাকে তো খুব ভালোভাবে তাকে স্বাগত জানায় এবং তাকে ট্রেড করা সেখানে পারমিশন দেয়। তিনি সেখানে ট্রেড করেন এবং তিনি ফিরে যাওয়ার সময় সেখানকার প্রোডাক্ট তিনি নিয়ে সেখান থেকে ফিরে যাওয়ার সময় তার 3টি জাহাজ ভরে যে জিনিস তিনি নিয়ে গেছিলেন, বিশেষত স্পাইসেস, যেটা বললাম স্পাইসেস মানে মশলাপাতি, তারপর তোমার সিল্ক, কটন, বিভিন্ন রকমের পাথর, এই ধরনের জিনিস। আর মশলাপাতির মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ছিল গোলমরিচ। অ্যাকচুয়ালি গোলমরিচটা ইউরোপিয়ানদের মধ্যে খুব ফেমাস কেন ছিল, তার কারণ হচ্ছে শীতের সময় ওখানে ইউরোপিয়ান কিছু জায়গায়, ইউরোপের কিছু জায়গাতে কিছু মানে ওই তখন তো পশুপালন হতো, পশুপালনের শীতকালে সেরকম কিছু পশুদের খাওয়ানোর জন্য চারা পাওয়া যেত না। তো তারা কি করতো, আগের থেকে পশুর মাংস রেখে দিত এবং রেখে দিয়ে ওই পিপার্স মানে ওই গোলমরিচকে আমরা যেটা বলি, গোলমরিচ ডাস্ট করে যেটা হয় পিপার সল্ট, সেই পিপার সল্ট দিয়ে তারা সেটাকে খেত। এই জন্য গোলমরিচের খুব একটা ভালো ডিমান্ড কিন্তু ইউরোপিয়ান মার্কেটে পাওয়া যায়। যে তিনি যে মাল এখান থেকে নিয়ে গেছিলেন, ইউরোপে সেটা বিক্রি করে 60 টাইমস প্রফিট করেছিল। ভাবা যায় 60 গুণ প্রফিট করেছিল। তো স্বাভাবিক, সেটা দেখে বাদ বাকি ইউরোপিয়ানসদেরও ইন্ডিয়াতে ট্রেড করার প্রবল ইচ্ছে জন্মায়। এবং সেই বাদ বাকি ইউরোপিয়ানস কারা ছিল, তার মধ্যে ডাচ ছিল, ব্রিটিশিয়ানস ছিল, সবাই ছিল। কিন্তু তারা ধীরে ধীরে পরবর্তীকালে আস্তে আস্তে ইন্ডিয়াতে আসে। প্রথম যে পর্তুগিজরা আসছিল, আমরা তাদের কথা আজকে আলোচনা করবো। ভারতবর্ষে ভাস্কো ডা গামা ফেরত যাওয়ার পর ইন্ডিয়াতে পর্তুগিজ গভর্নর হয়ে আসে অ্যালভারেজ পেড্রো ক্যাব্রাল। তিনি আসেন 1500 খ্রিস্টাব্দে। তিনি এসে এখানে সেম ওয়েতে ব্যবসা করেন এবং এখানে কিছু ফ্যাক্টরি এস্টাবলিশ করার চেষ্টা করেন, কিছু ফ্যাক্টরি এস্টাবলিশও করেন। কিন্তু এখানকার লোকালদের সাপোর্ট না পেয়ে, লোকালদের কাছ থেকে বাধা পেয়ে তিনি ফিরে যান। এবং তিনি ফিরে যাওয়ার পরে 1501 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা আবার কিন্তু ইন্ডিয়াতে ফিরে আসেন। এবং ভাস্কো ডা গামা আসার পরেই তিনি কি করেন, তিনি এবার শুরু করেন ফ্যাক্টরি স্থাপনার কাজ। তিনি সেট আপ করেন ক্যান্নানুর বলে একটা জায়গা, সেখানে তিনি ফার্স্ট ফ্যাক্টরি কিন্তু এস্টাবলিশ করেছিলেন। ক্যান্নানু ফার্স্ট ফ্যাক্টরি এস্টাবলিশ কোথায় হয়? 1501-এ। কোয়েশ্চেন এখান থেকে আসবে, ফার্স্ট ফ্যাক্টরি কোথায় স্থাপন করা হয়, সেটা হচ্ছে ভাস্কো ডা গামা করেছিল 1501-এ ক্যান্নানু। তো তারপর 1505 খ্রিস্টাব্দে
1505 খ্রিস্টাব্দে অ্যাপয়েন্ট হয়, গভর্নর হিসেবে অ্যাপয়েন্ট হয় কে, ফ্রান্সিসকো ডি আলমিডো। তিনি 3 বছরের জন্য গভর্নর হিসেবে অ্যাপয়েন্টেড হয়। তিনি 3 বছরের জন্য গভর্নর হিসেবে অ্যাপয়েন্টেড হয় এবং তার ব্লু ওয়াটার, তিনি এখানে একটা পলিসি ডেভেলপ করেন, সেটা হচ্ছে ব্লু ওয়াটার পলিসি। এই ব্লু ওয়াটার পলিসিটা কি? ব্লু ওয়াটার পলিসি মানে হচ্ছে এই যে পথটা পর্তুগিজরা ডিসকভার করেছে, সেই পথে অন্য কেউ ট্রেড করতে পারবে না। মানে অন্য কোনো ইউরোপিয়ান পাওয়ার, যেমন ব্রিটিশ হোক বা ডাচ হোক বা অন্য কেউ হোক, তারা এখানে ট্রেড করতে পারবে না। ট্রেড করতে হলে তাদেরকে ট্যাক্স দিতে হবে। এবং হ্যাঁ, অ্যাকচুয়ালি পর্তুগিজ নেভাল পাওয়ারটা খুব স্ট্রং ছিল এবং এই নেভাল পাওয়ারের সাহায্যে তারা কি করতো, তারা যখনই অন্য কোনো জাহাজ তারা আসতো, তারা ক্যাপচার করে নিত। সুতরাং এই রুটে কাউকে পারমিট করতে দিত না। এই পলিসিটাকেই বলা হতো ব্লু ওয়াটার পলিসি। এই পলিসির মাধ্যমে ফ্রান্সিসকো ডি আলমোডা এখানে মানে ইন্ডিয়াতে একচ্ছত্র ব্যবসা বাণিজ্য করার একটা রাইট সে করে নিয়েছিল। কিন্তু ফলে কি হবে, এখানকার তখন যে শাসকরা ছিল, মানে মুঘল শাসক ছিল বা গুজরাট ওই অঞ্চলের যিনি শাসক ছিল, তাদের কাছে এটা বিশেষভাবে বাজছিল। কারণ অন্য যদি পর্তুগিজরা ব্যবসা করবে শুধু, আর কোনো বিদেশি শক্তি ব্যবসা করতে পারবে না, তাহলে লোকালসদের ব্যবসা করতে অসুবিধা হবে। এবং লোকালদের ব্যবসা করতে অসুবিধা হচ্ছিল কারণ ইন্ডিয়াতে পর্তুগিজরা এসে কম দামে জিনিসপত্র কিনে সেগুলোকে এক্সপোর্ট করে তারা বিশেষ প্রফিট করছিল, কিন্তু ইন্ডিয়ায় যারা বিজনেসম্যান ছিল তাদের কিন্তু সেরকম প্রফিট কিছু হচ্ছিল না। এই জন্য তাদের সঙ্গে বারবার সংঘাত হচ্ছিল, ঘাত প্রতিঘাত এইসবের মধ্য দিয়ে কিন্তু সময়টা যাচ্ছিল। তারপরে কি হলো, 1510 খ্রিস্টাব্দে 1510 খ্রিস্টাব্দে আরেকজন গভর্নর, তার নাম হচ্ছে অ্যালফনসো ডি আলবুকার। অ্যাকচুয়ালি এনাকেই পর্তুগিজদের মধ্যে এনাকেই বলা হয় প্রকৃত শাসক। যদি বলে প্রকৃত শাসক, যদি কোনো সময় কোশ্চেন আসে পর্তুগিজদের মধ্যে প্রকৃত শাসক কে ছিলেন, তাহলে ছিলেন অ্যালফনসো ডি অ্যালবুকার। এই অ্যালফনসো ডি অ্যালবুকার কিন্তু ভারতের বহু জায়গায়, মানে ওয়েস্ট কোস্ট থেকে শুরু করে মুম্বাই থেকে কোচিন, তারপর সেখান থেকে বেঙ্গলের হুগলি পর্যন্ত, মাদ্রাজের কিছুটা জায়গা পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গায় ফ্যাক্টরি কিন্তু এস্টাবলিশ করে। তার মধ্যে মেন যে ইম্পর্টেন্ট জিনিসটা ছিল সেটা হচ্ছে তিনি গোয়া ক্যাপচার করেন। কোথা থেকে, কার কাছ থেকে? বিজাপুরের সুলতান যে ছিল তার কাছ থেকে গোয়া ক্যাপচার করে 1510 খ্রিস্টাব্দে। এরপরে ইম্পর্টেন্ট যিনি, তিনি হচ্ছেন 1529 খ্রিস্টাব্দে নিনো ডি কুনহা ভারতবর্ষের গভর্নর হিসেবে আসে। নিনো ডি কুনহার কাজ কি? নিনো ডি কুনহা কি কাজ করেছিলেন? তিনি হেডকোয়ার্টার গোয়া থেকে, কোচিন থেকে গোয়াতে হেডকোয়ার্টার ট্রান্সফার করেছিলেন এবং 1535 খ্রিস্টাব্দে দিউ ক্যাপচার করেছিল কার কাছ থেকে? বাহাদুর শাহর কাছ থেকে। যে ইম্পর্টেন্ট জিনিসগুলো বোর্ডে লেখা আছে, সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি কেন বলছি, এইগুলোই কিন্তু কোয়েশ্চেন আসে এখান থেকে। তো ফার্স্ট থেকে যদি দেখি তাহলে 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা আসলো, 1500 খ্রিস্টাব্দে অ্যালভারেজ পেড্রো ক্যাব্রাল, তারপর 1501 সালে আসলো ভাস্কো ডা গামা এগেইন, 1505-এ অ্যাপয়েন্ট করলো গভর্নর ফ্রান্সিসকো ডি আলমিডাকে। তিনি ব্লু ওয়াটার পলিসি চালু করলো কে? 1505 খ্রিস্টাব্দে ফ্রান্সিসকো ডি আলমিডা। 1510 খ্রিস্টাব্দে গোয়া ক্যাপচার করলো বিজাপুরের সুলতানের কাছ থেকে অ্যালফনসো ডি আলবুকারকে বলা হয় ভারতবর্ষের প্রকৃত পর্তুগিজ শাসক। 1529 খ্রিস্টাব্দে আসলো নিনো ডি কুনহা। 1535 খ্রিস্টাব্দে তিনি দিউ ক্যাপচার করলো বাহাদুর শাহ কাছ থেকে। 1559-এ দমন ক্যাপচার হয়। 1559-এ কিন্তু তারপর দমন ক্যাপচার করে পর্তুগিজ। পর্তুগিজরা ভারতবর্ষে যখন এসেছিল, এদের উদ্দেশ্য একটাই ছিল, সেটা হচ্ছে ট্রেড মনোপলি। দেখো, ইন্ডিয়াতে যারা বারবার এসছে তারা ট্রেড মনোপলি করার জন্যই এসছে। পরবর্তীকালে আমি যদি ডাচ দেখি বা ফ্রেঞ্চ দেখি বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেখি, তাদের প্রথম একটাই ইন্টারেস্ট ছিল মনোপলি বিজনেস ইন ইন্ডিয়া। কারণ ইন্ডিয়াতে যে গুডস ছিল, যে জিনিস ছিল, ইউরোপিয়ান মার্কেটে তাদের ডিমান্ড ছিল ব্যাপক এবং তারা চড়া দামে সেগুলোকে বিক্রি করতো। সুতরাং এইভাবে কিন্তু পর্তুগিজরা ইন্ডিয়াতে তাদের বিভিন্ন জায়গায় ফ্যাক্টরি স্থাপন করে, তাদের সেগুলোকে ফর্টিফাই করে। তার মাঝে সংঘাত হয়, লোকাল রাজাদের সঙ্গে সংঘাত হয়, লোকাল বিজনেসম্যানদের সঙ্গে সংঘাত হয়। সংঘাত প্রতিঘাতের মাধ্যমে কিন্তু তারা তাদের এই জিনিসগুলোকে ফর্টিফাই করে এবং বিভিন্ন জায়গায় ফ্যাক্টরি স্থাপন করে। এইবার তাদের পর্তুগিজরা এইরকম চলতে চলতে পর্তুগিজদের ডিক্লাইনের টাইমে কিভাবে তাদের পতন শুরু হয়। পর্তুগিজদের ডিক্লাইন প্রথম শুরু হয় 1612-এ, যখন সুরাত, আমরা জানি 1613-এ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাতে প্রথম ফ্যাক্টরি স্থাপন করে। তার মানে তারা কাদের কাছ থেকে এই ফ্যাক্টরি নিয়েছিল? এই ফ্যাক্টরিটা তারা নিয়েছিল কিন্তু পর্তুগিজ বণিকদের কাছ থেকে। পর্তুগিজদের কাছ থেকে তারা এই জায়গাটা ক্যাপচার করে, সুরাত ক্যাপচার করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1631 খ্রিস্টাব্দে তারা হুগলি তাদের কাছ থেকে চলে যায়। মুঘলদের সঙ্গে একটা কনফ্লিক্ট হয়, মুঘলদের সঙ্গে কনফ্লিক্টে কিন্তু হুগলি তাদের হাতছাড়া হয়। 1663 খ্রিস্টাব্দে 1663-তে অল ফোর্স, মানে যেখানে যেখানে তারা ফোর্স করেছিল সমস্ত ফোর্স কিন্তু ডাচ তাদের কাছ থেকে নিয়ে যায়। ডাচ আরেকটা শক্তি, যে পাওয়ার নেদারল্যান্ডস থেকে এসেছিল, তাদের কাছে 1663-তে কমপ্লিট যতগুলো ফোর্স ছিল পর্তুগিজরা সমস্ত জায়গাটাতে কিন্তু হেরে যায়। লাস্ট যে মানে
কফিনে যে পেরেকটা পোতে সেটা হচ্ছে 1739 এ মারাঠারা ক্যাপচার করে স্যালসেট এবং বেসেন। ঠিক আছে, এইভাবে কিন্তু পর্তুগিজদের মোটামুটি ভারতবর্ষে ব্যবসা করা, ট্রেড মনোপলি বা যতগুলো ফ্যাক্টরি ছিল, যা ফোর্ট ছিল, আস্তে আস্তে ধীরে ধীরে সব শেষ হতো। কিন্তু গোয়াতে আমরা জানি, গোয়াতে পর্তুগিজরা কিন্তু বহুদিন পর্যন্ত ছিল এবং গোয়া পর্তুগিজদের 1961 পর্যন্ত, মানে স্বাধীনতার পর পর্যন্ত কিন্তু গোয়া পর্তুগিজদের হাতেই ছিল। স্বাধীনতার পর 1961-এ পর্তুগিজরা গোয়া কমপ্লিটলি ছাড়ে। এই জন্য এখনো পর্যন্ত গোয়াতে যদি যাও তাহলে দেখবে সেখানে পর্তুগিজ কালচার, পর্তুগালের অনেক লোক কিন্তু সেখানে তোমরা দেখতে পাবে। এই হচ্ছে পর্তুগিজদের একটা সংক্ষিপ্ত ইতিহাস। এরপরে আমরা শুরু করব ব্রিটিশ এবং ফ্রেঞ্চ। এর পরের ভিডিওতে আমি দেবো ব্রিটিশদের আগমন, মানে ব্রিটিশরা কিভাবে এখানে আসে এবং ব্রিটিশরা কিভাবে কমপ্লিট তাদের মনোপলি বিজনেস শুরু করে। অ্যাকচুয়ালি ব্রিটিশরা তো মনোপলি শুধু বিজনেস করেনি, ব্রিটিশরা পাওয়ারও নিয়েছিল। ব্রিটিশদের ইতিহাসের পরে এই হচ্ছে কমপ্লিট